তোমার লোক আছে সাইড দিতে বলো। জগতের মানুষ রয়েছেন, তারা প্রত্যেকেই ব্যথিত এবং তাদের কাছে এই খবরটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। ইভেন আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে তিনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসে, অনেকদাই। তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনেকটা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপনে একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুতভাবে বলেছিলেন, এই রুদ্র, তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকটা মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকটা নিজে আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছেন? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়, জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বললো না রে তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল। কবে কথা হয়েছিল? লাস্ট মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে, সেই সময়তে মাস দেড়েক দুয়েক আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। খুব অল্প সময়ের জন্যই, শরীরটা খারাপ ছিল বলে চলে গেলেন। কিন্তু এই ঘটনা কেন কি, তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই উঠে আসবে। তার পরিবারের প্রতি সমবেদনা রইল এবং আমরা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই খবরটা। টলিউডে পরপর রহস্য মৃত্যু, রাহুল, তারপরে অনিক দত্ত, কি বলবো? দেখুন, মৃত্যুর ঘটনা তো অত্যন্ত যন্ত্রণার। তবে এটা বলতে পারি যে পরিষ্কার আমাদের এই যে নতুন সরকার রয়েছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার যে বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুকে আর চেপে দেওয়া হবে না, চাপা যাবে না। অনিকদার মৃত্যুর কারণ সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভাই রাহুল, তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ, সঠিক তদন্ত হয়ে বেরোবে, এইটুকু বলতে পারি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন, বার্তাও পাঠিয়েছেন এবং কোনোরকমভাবে এত গুণী মানুষের বিদায় যেন রাজকীয়ভাবে হয়, সেই জন্য খেয়াল রাখতে তিনি পুরো সবাইকে দায়িত্বের সঙ্গে থাকতে বলেছেন। সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরছি এবং মেয়ে ওখানে চলে যাবে। তোমাদের সাথে দেখা হয়েছে। আরে বাবা, আমার ফোনটা গেল। উনি অসুস্থ ছিলেন এবং অসুস্থতাকে মেনে নিতে পারছিলেন না, মানসিকভাবে উনি ধ্বস্ত ছিলেন নানান কারণে। সেটা উনি ওনার বাড়ির লোকজন ভালো বলতে পারবে, কিন্তু আমরা যেটুকু ওনার কি বলবো ছাত্রী হিসেবে বলতে পারি যে একটা মজার মানুষ, মানে সবসময় আমাদের বলতে আর পারবে না, কেন পারবে, হয়ে যাবে। আমি যখন বলতাম যাবি না, আমি পারছি না, পারবে না কেন, চেষ্টা করো, ঠিক পারবে, হবে। দেখেছি ওর ছবি, নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে, জন্মদিনের দিন রাত্রি
তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তো বুঝতে পারিনি। মেনে নিতে হবে, কিছু তো করার নেই। এখন ওকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। এই যে কোনোভাবে কি বুঝতে পেরেছিলেন যে এরকম হতে পারে? না ভাই, ও অনেক শক্ত মনে, নানা রকম সমস্যা সবার আছে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে। দেবাশিস দা, শোকাবহ পরিবেশ, এরকম হঠাৎ করে চলে যাবে কেউ তো বুঝতে পারেনি। এখন ট্যালেন্টেড ডাইরেক্টর একজন মানুষ হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে, তার অসংখ্য পূর্বগ্রাহী, তার সহকর্মী, তার যারা হচ্ছে তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট থেকে যে কাজ করেছে। কিন্তু কিছু করার নেই, মারা গিয়েছে আমাদের মেনে নিতে হবে। কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র পেতে পারতো। আমি তার পরিবারের প্রতি শোকান্ত করছি, আর যারা গুণগ্রাহী মানুষের আছেন সহকর্মীদের তাদের নিয়ে শোক জানাচ্ছি। আর এরকম মৃত্যু হোক কারোরই, সেটা আমরা কখনোই কামনা করি না। যারা রিলিজ করতে দেয়নি, যারা ক্রিয়েটিভ আর্টকে মেরে ফেলতে চেয়েছিল বাংলায়, তারা এটা থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যৎ শুধু নয়, ভবিষ্যতে তাদেরকে এই ভূত তাড়া করবে। আমাদের বুঝতে হবে, আমাদের কাছের মানুষদের সাথে আমাদের বারবার যোগাযোগ করতে হবে, বারবার যোগাযোগে থাকতে হবে, আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের কাছের মানুষদের অবস্থাটা বুঝে নিতে হবে। এইটুকু শিক্ষা পেলাম এটা থেকে, যে আমাদেরকে বুঝে নিতে হবে, আমরা কি বুঝতে না পারি। শারীরিক অসুস্থতা মারাত্মক ছিল, বহু বছর অনিতা ডিপ্রেশনও ছিল, কার নেই আজকের দিনে, কিন্তু এই জায়গায় পৌঁছে গেছেন, অনেকটা কথা হয়েছিল কিন্তু বুঝতে পারিনি। এটা না আমাদেরই দায়িত্ব। চারপাশের যা অবস্থা, তাদের মানসিক অবসাদ কম বেশি সবার হয়েছে, এইটুকু বুঝতে পারছি যে এটা একটা ভয়ঙ্কর শিক্ষা। এইটুকু বুঝতে পারছি যে আমাদের না নিজেদের কাছের মানুষদের, নিজেদের একে অপরের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে যেতে হবে, ক্রমাগত খোঁজ নিতে হবে, আমাদেরকেই দায়িত্ব নিয়ে একে অপরের খোঁজ নিয়ে জানতে হবে যে ঠিক কে কেমন মানসিক অবস্থায় আছে। মানে এটা খুব ভয়ের। অসম্ভব রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন, এটা ঘটনা। কিন্তু সেই বাধার জন্য উনি ডিপ্রেসড হয়েছিলেন বলে আমার মনে হয় না। উনি সেই কারণে ভেঙে পড়ার মানুষ নন। নিশ্চয়ই হয়তো ওনার কিছু মানসিক যন্ত্রণা অন্যান্য কারণে থাকতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে থাকতে পারে। উনি খুবই অসুস্থ ছিলেন, এটা ঘটনা। কদিন আগেই এই আমৃতেই খুব ক্রিটিক্যালি অসুস্থ হয়ে একদিন মাঝ রাত্রিবেলা ফোন করলেন যে নিঃশ্বাস নিতে পারছি না। আমরা অত রাত্রিবেলা আবার সে কয়েকজনকে পাঠিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আনা হলো। যাই হোক, খুব। এবং যে কথাটা আপনি বললেন যে মাঝে মধ্যে কথা বলেই বলতেন যে আমি আর তো সিনেমা করতে পারবো না, কেননা উনি গত লাস্ট যে সিনেমাটাও করলেন যতকাণ্ড কলকাতায়, খুব কষ্ট করে ছবিটা উনি কমপ্লিট করতে হয়েছিল। অর্ধেক সময় উনি শুটে যেতে পারেননি, বাড়ি থেকে ভিডিও কলে আর কি মানে নির্দেশনা দিয়েছিলেন, কার্যত পরিচালনা করেছিলেন, পরে পোস্ট প্রোডাকশনে ছিলেন। তো কিন্তু আবার এটাও বলছি, আবার ইদানিংকালে একটু সেরেও উঠছেন আস্তে আস্তে। ওনার সাথে কথা হচ্ছিল, আমি জানি হাসানদার সাথে কদিন আগেই কথা হলো পরের ছবিটা করার জন্য। উনি খুব উৎসাহ নিয়ে তার প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন, সব কথা হলো। তারপর এরকম একটা ঘটনা ঘটলো, আর কি বলবো। আর ম্যাডাম প্লিজ একটু সাইড দিন। ধাক্কা দিও না, ধাক্কা দিও না। 29.
ও আবার মানসিকভাবে অবসাদগ্রস্ত হতে পারে এই কথাটা আমাদের বিশ্বাসই হয়নি। কেননা হ্যাঁ, শারীরিক অসুস্থতা এমন একটা অসুস্থতা না যেটা মানসিকভাবে মানুষকে আস্তে আস্তে ঘুরে ঘুরে খায়। এবং আমরা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির উপর এত বেশি মানসিক চাপ থাকে, আমার মনে হয় না কোনো অন্য ইন্ডাস্ট্রিতে এরকম মানসিক চাপ নিতে হয়। আমাদের সারাক্ষণ বোঝাতে হয় আমরা খুব ভালো আছি, আমরা খুব অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আমাদের এই যে চুলের পাকা চুল, এটা নিয়ে আজ থেকে আজকে আমি ভাবছি যে এবার আমার পাকা চুলটা দেখা হয়ে যাবে না তো। এই সময় অনেক আর্টিস্টকে দেখা যাচ্ছে তারা চুলটা ঠিক করছেন, লিপ লাইনটা ঠিক করছেন, কারণ আমাদের সবসময় দেখাতে হয় যে আমরা খুব ভালো আছি, উই আর ভেরি হ্যাপি পিপল। নো, উই আর নট। আমাদের শরীর খারাপের মতো মন খারাপ হয়, আমরা ভীষণ ভাবে কুঁকড়ে যাই, ভীষণ ভীতু। আমাদের মুখে স্নেলের মতো একটা উপরে সেল আছে, সেটা আমরা ঢুকে যাই, বুঝতে দিই না, ভাবি আমরা খুব ভালো আছি। না, আমরা কিছু ভয় পাই না। লড়কে নিতে পারছি কোথায়, এটাই তো তার প্রমাণ। যে মানুষটা সারাক্ষণ বলেছে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, সেই মানুষটা লড়াই এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কি করে? এটা মনে হয় একটা সামাজিক চাপ যেটা আমাদের নিতে হয়, প্রতিনিয়ত নিতে হয়। আপনি যে প্রত্যেকটা আর্টিস্টকে জিজ্ঞাসা করুন তাদের কতটা মানসিক চাপ নিতে হয়। আজকে এখানে আসতে গিয়েও প্রত্যেককে ভাবতে হচ্ছে জামাটা ঠিক আছে তো, আমি ঠিক জামা পরে যাচ্ছি তো, এই জামাটা রিপিট হয়ে গেল না তো। মানে একটা মানুষকে শোকও ঠিক মতো করে করতে দেওয়া হয় না। এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। আমাদের সারাক্ষণ প্রমাণ দিতে হয় আমাদের চরিত্র খুব ভালো আছে, মানসিক স্বাস্থ্য খুব ভালো আছে, আমাদের কোনো রোগ হয়। মানে এত ভালো ডিরেক্টর, এত ভালো মানুষ, সারা জীবন শিক্ষারা সোজা করে বেঁচেছেন। এবং আমি স্টিল আন্ডার শক। আমাদের মাঝে মাঝে নানান রকম মানে আমি কাজ করিনি কখনো, কিন্তু কাজের বাইরেও একটা সম্পর্ক ছিল, রাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ওনার সাথে আমার দেখা হতো। মর্মান্তিক একটা অবস্থা। মানুষ চলে যায় ঠিক, কিন্তু অনেকটার মতো এরকম রাজকীয় রসবোধ যে আছে, এরকম একটা প্রফাউন্ড সেন্স অফ হিউমার একটা মানুষের, তার এইভাবে চলে যাওয়া কেউ মানতে পারছে না। এখানে যারা মিডিয়ার আছেন তাদেরকে বলবো যে চলে গেছে তাকে তো আটকাতে পারবেন না, কিন্তু তার পুরোনো ইন্টারভিউ, তার ছবি, তার নিয়ে আলোচনা, এগুলো বারবার করে তাকে সেলিব্রেট করবে, যাতে মানুষের কাছে আরও এই দুঃখের সময়টা কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। অনেক দত্তকে রিপ্লেস করা অসম্ভব, কারণ তার সেই সেন্স অফ হিউমার আমাদের কোথায় কারণ নেই। বিজ্ঞাপন জগৎ এবং সিনেমা জগতে তার কন্ট্রিবিউশন তিনি রেখে গেছেন। আমাদের মনে হয় যে তিনি যে ভালোটা রেখে গেছেন আমাদের সেইটাকে নিয়েই চলা উচিত, কারণ খুব কম জনকে ঈশ্বর আশীর্বাদ করেন যে নতুন কোনো ধারা, নতুন কোনো বক্তব্যের প্রেক্ষিত আঙিনা একটা করবার। আমার সামনে কৌশিক গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছে, একটু আগে আমাদের বন্ধু সৃজিত ছিলেন, আরও গুণী পরিচালক বন্ধুরা ছিলেন, তারা প্রত্যেকেই এক একটা করে দিক নির্মাণ করেছেন। ঠিক তেমনই আর একটা অত্যন্ত বলিষ্ঠ দিক কথা বলবার, ভাষা বোঝাবার, সিনেমা ল্যাঙ্গুয়েজ, সেটা অনেকটা আমাদের শিখিয়ে গেছেন। অনেকটা ততদিনই আমাদের মধ্যে আদরের সঙ্গে যত্নের সঙ্গে বেঁচে থাকবেন যতদিন অনেকটা যে কাজগুলো সেখান থেকে যদি আমরা কিছু শিখে, কিছু অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে এগোতে পারি, এটাই বলবো। এবং তার রসবোধ রসবোধ আমরা যে কারণে বলতাম যে এমন একজন মানুষ যার সঙ্গে মানে উদ্দামভাবে ঝগড়া করতে ভালো লাগে। এই ঝগড়া কিন্তু অন্য চারটে ঝগড়ার মতো নয়, তাত্ত্বিক ঝগড়া। যে রসবোধের জায়গা থেকে এই ঝগড়াটা না হলে আমরা বোধহয় অতৃপ্ত থাকতাম। আজকে না অনেকটা রেগে গেল না আমাদের ওপরে, সবাই মিস করছেন তাকে। কথা হয়েছিল মানে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমরা লাস্ট পরশু দিনই কথা বলেছি, তার আগে 3-4 দিন আগে আমরা এখানে মিটিংও করেছি। আনফর্চুনেট 4 নম্বর ছবিটার
সেই সময় কি ওনাকে অবসর উৎসবটা শেষ পর্যন্ত পরশুদিন রাত্রিবেলা আমি নতুন ছবির কনসেপ্ট নোট লিখেছি, যেটা হাসান দাকে কালকে পাঠানো হয়েছে এবং আমাদের হাসান দার সাথে কালকে কথা হয়েছে যে আমরা এবার এনবিআর সঙ্গে বাকি নিয়ে কথা বলবো। সেই সময় কি ওনাকে অস্বাস্থ্য কিছু ছিল মানে একদম স্বাভাবিক। উনি আমার কনসেপ্ট নোটটা পাওয়ার পরে আমার কাছে ওই যেটাও আছে এখন রেকর্ডিং আছে, যেটাতে উনি ওটা নিয়ে কথা বলছিলেন যে এটা একটু পাল্টানো যায় কিনা, এটা একটু করা যায় কিনা, একদম শার্ট সেন মাথা, যেটা নিয়ে যেভাবে উনি যে অনেক দপ্তর 2007 সাল থেকে গেছে। অসম্ভব। এই তুমি বলছি লাস্ট আমার পরশুদিন তারপরে রাত্রিবেলা অনেক কথা কিছু হয়েছে। বলতেন বা অসাধারণ হয়তো কিছু একটা বলতেন, অ্যাকচুয়ালি করতে পারছি না। এখনো বোধহয় আমরা ভাবতে পারছি না বা এটা এটা ঘটেছে, তো এটা just মানে উনি হয়তো আভ্যন্তরীণ কিছু একটা দেবু এই পালা, উনি কাউকে দোষারোপ করতে চাইনি, মানে উনি ব্যথিত হয়ে হয়তো গেছে। তবে আমরা খুব বঞ্চিত হচ্ছি ওনার সৃষ্টি, অনেক প্রত্যাশা করছি। আমার নাম দেবব্রত নাথ। আত্মীয় মানে আমার ভাইজির হাজবেন্ড। এর আগে দেখুন, আমার সে জামাই হয় সম্পর্কে, তো তিনি অসুস্থ ছিলেন এইটুকুই বলতে পারি। এর আগে নিশ্চয় কালকে দিদিভাই এসে যাবে, ও স্টার্ট করছে, সময় আছে, ও কালকে এসে পৌঁছে যাবে। এলেই তারপর যা আছে সেগুলো হবে আর কি। পোস্টমর্টম বডি আসবে এবং গ্রাহকার যা করা সেগুলো ওরা তারপরেই হবে। আজকে তো বডি দেবে না, আজকে পোস্টমর্টম হবে কি সানসেটের পরে তো সাধারণত হয় না। তবে ওখানে ওই যে অ্যাক্টিং করে কি না রুদ্রনীল, উনি বললেন যে হ্যাঁ আজকে হয়ে যাবে, কালকে ডেড বডি দেবে। ভালো কিছু খবর হলে কি বলবো, ভালো খবর তো নয়। চলে গেছেন, সে যখন চাকরি করে তখন থেকে আমি তাকে চিনি। আমার ভাগ্নির সঙ্গে প্রেম ভালোবাসা, বিয়ে হলো তার 1989। ভালো লাগে চোখের সামনে চলে যেতে। পোস্টমর্টমের জন্য ইজি হসপিটালে তার দেহকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি বিষয়, বাকি যা কাজ রয়েছে সেই কাজ আগামী কাল ঘটবে। তার সম্পূর্ণ পরিবার, তার মেয়ে বিদেশে রয়েছেন, তিনি ফেরবার পরে তার অনেকেরই ইচ্ছা তার দেহ লন্ডনে বিকালের দিকে নিয়ে যাওয়া হবে। এটা অনেকেরই ইচ্ছা রয়েছে, এইটুকু জানাতে পারি এখনো বলছি।